আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর, কলকাতার নবনির্মিত মাঝেরহাট ব্রিজ আজ খুলে দেওয়া হবে। কোভিড-19 সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বাজার এলাকার জন্য মান্য কার্যবিধি জারি করেছে। এরাজ্যে করোনা থেকে আরোগ্যের হার 93.33% পৌঁছেছে। রাজ্যে মানব শরীরে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল। সুপ্রিম কোর্ট দেশের সবকটি থানা এবং তদন্তকারী সংস্থার দপ্তরে সিসিটিভি এবং রেকর্ডিং এর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। আইএসএল ফুটবলে আজ এটিকে মোহনবাগান ওড়িশা এফসির মুখোমুখি হবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত সংবাদে। কলকাতার দক্ষিণ পশ্চিম শহরতলির সঙ্গে যোগাযোগের অন্যতম সেতু নবনির্মিত মাঝেরহাট ব্রিজ আজ খুলে দেওয়া হবে। রাজ্য সরকার ও রেলের মধ্যে দীর্ঘ টানাপোড়েনের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিকেলে সেতুর উদ্বোধন করবেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনির্মিত এই সেতুর নাম দেওয়া হয়েছে জয় হিন্দ ব্রিজ। দ্বিতীয় হুগলি সেতুর অনুকরণে সুইজারল্যান্ড থেকে আনা 84টি কেবলের মাধ্যমে সংযুক্ত 650 মিটার দীর্ঘ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এবং সেন্সরযুক্ত এই সেতুটি তৈরি করতে খরচ পড়েছে প্রায় 250 কোটি টাকা। সেতুর 207 মিটার অংশ রয়েছে রেল লাইনের ওপরে। উল্লেখ্য, 2018 সালের সেপ্টেম্বর মাসে সেতুটি আচমকাই ভেঙে পড়ে। মাঝেরহাট ব্রিজ খুলে গেলে বৃহত্তর কলকাতার এক বিশাল অংশের মানুষের যাতায়াতের অনেক সুবিধে হবে। কোভিড-19 সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিভিন্ন বাজারে প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে। কন্টেইনমেন্ট জোনে সমস্ত বাজার দোকানপাট বন্ধ থাকবে। এই এলাকার বাইরের দোকানগুলিকে শুধুমাত্র খোলার অনুমতি দেওয়া হবে। অত্যাবশ্যক স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন ছাড়া 65 বছরের বেশি, অসুস্থ, গর্ভবতী মহিলা এবং 10 বছরের নিচের বাচ্চাদের ঘরে থাকার জন্যই পরামর্শ দেওয়া হয়েছে। বয়স্ক কর্মী এবং গর্ভবতী মহিলা কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিভিন্ন বাজার সমিতিগুলিকে বলা হয়েছে যে এ ধরনের কর্মচারীরা যাতে সরাসরি জনগণের সংস্পর্শে না আসেন। দোকান খোলার আগে সবকটি দোকানের ভেতরে স্যানিটাইজ করতে হবে। প্রত্যেককে বাজারে এবং দোকানে ঢোকার মুখে বাধ্যতামূলকভাবে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। দোকানের ভেতরে এবং বাইরে অন্তত 6 ফুট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে এই মান্য কার্যবিধিতে। রাজ্যে নতুন করে 3271 জন করোনায় সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4,90,070। এর মধ্যে 4,57,377 জন সুস্থ হয়ে উঠেছেন। গত সন্ধ্যায় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় 3,275 জন সংক্রমণ মুক্ত হওয়ায় সুস্থতার হার 93.33% পৌঁছেছে। এই সময় আরো 51 জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8,527। এর মধ্যে শুধু কলকাতাতেই প্রাণ হারিয়েছেন 2,628 জন এবং উত্তর 24 পরগনায় 2,010 জন। বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 24,166। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বৃদ্ধি পেয়ে 94.03% হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গতকালের রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 43,000-এরও বেশি রোগী। মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা প্রায় 90 লক্ষ। এরাজ্যে মানব শরীরে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ গতকাল শুরু হয়েছে। বেলেঘাটার নাইসেডের কার্যালয়ে কোভ্যাক্সিনের এই পরীক্ষামূলক প্রয়োগের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নাইসেডে প্রথম ভ্যাকসিনটি নেন সিআইটি রোডের বাসিন্দা বিপ্লব যশ। পরে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েছেন। টিকা নেওয়ার পর শ্রী হাকিম বলেন যে তিনি ভালো আছেন, সুস্থ বোধ করছেন এবং শারীরিক কোনো অসুবিধে নেই। টিকার ফলাফল দ্রুত প্রকাশ করে জনগণের জন্য এই টিকা যাতে দ্রুত বাজারে আনা যায় তার উদ্যোগী হওয়ার জন্য তিনি চিকিৎসক বৈজ্ঞানিকদের অনুরোধ জানান। যদি আমার উপর প্রয়োগ করার পরে এটা সম্পূর্ণতা লাভ করছে না, এটা সম্পূর্ণতা লাভ করছে যদি আমার মধ্যে কোনো কিছু রিয়াকশন হয় তাহলে সেটাকে আপনি কারেক্ট করবেন, করে পারফেক্ট ভ্যাকসিন তাড়াতাড়ি ভারতের মানুষের জন্য বার করে দেবেন। আমরাও আপনাদের আশায় রইলাম যে এই ভ্যাকসিন পেলে আমরা ঝাপাঝাপ সেই ভ্যাকসিন আমরা কলকাতাবাসী এবং রাজ্যবাসীকে দেব। উল্লেখ্য, 28 দিন পর ফের পরীক্ষামূলকভাবে কোভ্যাক্সিনের আরেকটি ডোজ ফিরহাদ হাকিম গ্রহণ করবেন। আগেই জানানো হয়েছে যে নাইসের থেকে 10 কিলোমিটারের মধ্যে বসবাস করেন কোমরবিডিটিহীন এমন 1000 জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এ পর্যন্ত এরকম প্রায় 350 জন স্বেচ্ছাসেবককে পাওয়া গেছে। দেশের 24টি কেন্দ্রের মাধ্যমে মোট 28,500 জনের শরীরে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিনের প্রয়োগ করা হবে বলে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা সংক্রমণের জন্য বেশ কয়েক মাস বন্ধ থাকার পর গতকাল থেকে শহরতলির বাইরে স্বল্প দূরত্বের প্যাসেঞ্জার ট্রেন সার্ভিস চালু হয়েছে। যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে মোট ৮১টি প্যাসেঞ্জার ট্রেন চালানো হয়েছে বলে রেল সূত্রের খবর। যাত্রী পরিষেবাকে আরো মসৃণ করতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে আরো বেশি সময় ধরে ট্রেন চালাবার সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে সকাল 8:30টার পরিবর্তে দুই প্রান্ত থেকে সকাল 7টায় এবং রাত 9টার পরিবর্তে 9:30টার সময় শেষ ট্রেন ছাড়বে। দিনে 190টির পরিবর্তে আপ এবং ডাউন মিলিয়ে 204টি করে ট্রেন চালানো হবে। প্রবীণ নাগরিক, মহিলা যাত্রী এবং 15 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে কোনো ই পাস থাকবে না। সব রকমের যাত্রীদের ক্ষেত্রে ই পাসে কিছু ছাড় দেওয়া হয়েছে। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত এবং রাত 8টা থেকে 9:30 পর্যন্ত স্টেশনে প্রবেশের ক্ষেত্রে তাদের ই পাসের কোনো প্রয়োজন হবে না। কলকাতা মেট্রো আগামী রবিবার পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার দিন পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত ট্রেন চালাবার সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন 68টির পরিবর্তে 74টি ট্রেন চালানো হবে বলে রেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট দেশের সবকটি থানা এবং তদন্তকারী সংস্থার জেরা করার জায়গায় সিসিটিভি এবং রেকর্ডিং এর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। সিবিআই, এনআইএ এবং ইডি সহ সব তদন্তকারী সংস্থা এবং থানার লকআপে অডিও রেকর্ডিং এবং রাতে দেখা যায় এবং সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। সর্বোচ্চ আদালত গতকাল এক যুগান্তকারী রায় বলেছে যে থানার লকআপ ছাড়াও করিডোর, রিসেপশন, এসআই, ইন্সপেক্টরদের ঘর এমনকি বাথরুমের বাইরেও ক্লোজড সার্কিট টিভি বসাতে হবে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স এবং সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসার দপ্তরেও সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে 1.5 বছর পর্যন্ত এই ভিডিও এবং অডিও রেকর্ডিং রাখতে হবে। তদন্তকারী সংস্থার হেফাজতে জেরার সময় অত্যাচার আটকাতেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ। রাজ্যগুলিকে সিসিটিভির জন্য অর্থ বরাদ্দ করতেও বলা হয়েছে। হেফাজতে নিপীড়নের অভিযোগ শুনতে প্রত্যেক জেলায় মানবাধিকার আদালত তৈরি করতেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বিক্ষোভরত কৃষকদের প্রতি আবেদন জানিয়ে বলেছেন যে দীর্ঘ অপেক্ষার পর কৃষকদের স্বার্থেই নতুন কৃষি আইন আনা হয়েছে। এ বিষয়ে কৃষকদের কোনো আপত্তি থাকলে সরকার আলোচনার মাধ্যমে তার নিষ্পত্তি করতে প্রস্তুত বলেও শ্রী তোমর জানান। এদিকে সরকার এবং আন্দোলনরত কৃষকদের প্রতিনিধিদের মধ্যে আজ 4র্থ দফার বৈঠক হবার কথা। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেস গতকাল বিক্ষোভ দেখায়। দিল্লিতে কৃষক বিক্ষোভকে সমর্থন জানিয়ে মিছিলে হামলার প্রতিবাদে সিপিআইএম এর পক্ষ থেকে জেলার ভাতারের ওরগ্রামে বর্ধমান বোলপুর সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনের জন্য ইভিএম পরীক্ষার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ এই 6 জেলার জেলাশাসক এবং স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এই কাজ শুরু হয় বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন। তিনি আরো বলেন যে প্রাথমিকভাবে এই কাজের পর বিধানসভা নির্বাচনের জন্য প্রয়োজনীয় নতুন ইভিএম এর সংখ্যা চূড়ান্ত করা হবে। পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও শীঘ্রই এই কাজ শুরু হবে বলে তিনি জানান। কংগ্রেস আজ থেকে প্রত্যেক জেলায় ব্লকে ব্লকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী গতকাল জেলা সভাপতি এবং পর্যবেক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর রাজ্যের দুয়ারে সরকার কর্মসূচিকে কটাক্ষ করে বলেন যে মূল্যবৃদ্ধিতে মানুষ যখন নাজেহাল তখন মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্প নিয়ে তামাশা করছেন। এর আগে স্লোগান দিয়েছিলেন দিদিকে বলো, আমরা বলেছিলাম এটা একটা নাটক, দিদিকে বলো বন্ধ হয়ে গেল। আরেকটা স্লোগান দুয়ারে দুয়ারে। আমরা দিদিকে বলতে চাই, দিদি আপনি দুয়ারে দুয়ারে গিয়ে ভোট করুন, কংগ্রেস যাবে বাজারে বাজারে। কারণ আপনার মতো নাটক করতে নয়, জিনিসপত্রের যে লাগাম ছাড়া দর বৃদ্ধি পাচ্ছে তার প্রতিবাদ করতে। মুর্শিদাবাদের সাগরপাড়ায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে গরু পাচারে বাধা দেবার সময় বিএসএফ এর গুলিতে এক পাচারকারীর মৃত্যু হয়েছে। আমাদের জেলা সংবাদদাতা খবর দিয়ে জানাচ্ছেন যে গতকাল ভোরে ওই এলাকায় গরু পাচারের সময় বিএসএফ বাধা দিলে পাচারকারীরা বোমা ছোড়ে এবং গুলি চালায়। বিএসএফ জওয়ানদের পাল্টা গুলিতে রানীনগরের রবিপুরের বাসিন্দা হাসিবুল শেখ নামে এক পাচারকারীর মৃত্যু হয়। গোয়ার ফেতৌদা স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান ওড়িশা এফসির মোকাবিলা করবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। ইডেনে গতকাল বেঙ্গল টি-20 চ্যালেঞ্জ ক্রিকেটে তপন মেমোরিয়াল 5 উইকেটে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। কলকাতার নবনির্মিত মাঝেরহাট ব্রিজ আজ খুলে দেওয়া হবে। কোভিড-19 সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বাজার এলাকার জন্য মান্য কার্যবিধি জারি করেছে। এ রাজ্যে মানব শরীরে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হলো।
আইএসএল ফুটবলে আজ এটিকে মোহনবাগান ওড়িশা এফসির মোকাবিলা করবে। সুপ্রিম কোর্ট দেশের সবকটি থানা এবং তদন্তকারী সংস্থার দপ্তরে সিসিটিভি এবং রেকর্ডিং এর বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।